গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী বাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে। আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপরও ঘসিটি বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার। খুবই গুরুত্বপূর্ণ সে প্রথম থেকে। তো এই যে প্রাথমিক একটা বিতর্ক হলো, সেই বিতর্কে নিরঙ্কুশভাবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হয়েছে এবং মিস্টার বাইডেন তিনি মারাত্মকভাবে পরাজিত হয়েছেন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, তাহলে কি সরকারের ক্ষমতার চেয়ার ভেঙে যাচ্ছে? কী কারণে ভাঙতেছে আপনারা জানেন। ইদানিং আর একটা ইস্যু তৈরি হয়েছে, সেটা হলো কোটা বিরোধী আন্দোলন, যেটা নাকি সমস্ত স্কুলের ছাত্ররা গণভাবে রাস্তায় নেমে পড়েছে। তারা স্কুলের পরীক্ষা বাদ দিয়ে তারা কিন্তু এর আন্দোলনের বিরোধিতা করতেছেন। দর্শক, এই বিষয়ে আপনারা জানেন, এই বিষয়ে আমরা দেখব। পাশাপাশি আমরা যে শিরোনামটা দিয়েছিলাম সরকারের সময় শেষ, একে হুঁশিয়ারি দিল বিএনপি। দর্শক, কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি একটা বক্তব্য বলেছেন এমন কিছু কথা, যেই কথাগুলো সরকারকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা শুরুতেই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সেই বক্তব্যটা শুনে আসি, যে তিনি নতুন নির্বাচনের আভাস দিলেন। দর্শক, পাশাপাশি দেখব যে আমেরিকায় বা যুক্তরাষ্ট্রে নতুন নির্বাচন চলতেছে, সংসদ নির্বাচন। সেখানে কিন্তু বাইডেন হেরে যাওয়ার সংখ্যা বেশি, বলতে পারেন হেরে গেছে। তো আমরা সে বিষয়ে সংবাদটি আমরা লাস্টে শুনবো গোলাম মোল্লা রনি সাহেবের কাছ থেকে, যে জো বাইডেন হেরে যাচ্ছেন একজন মহিলার কাছে। তো দর্শক, সব মিলে খবরটি খুবই গুরুত্বপূর্ণ। দুটি খবর আমরা দেখব, আশা করি সঙ্গেই থাকবেন। গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী বাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে। আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপরও ঘসিটি বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট। পলাশির প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে গতকালকে পদ্মা সেতুর সমাপনী কার্যক্রমের এক শ্রাদ্ধ আয়োজন করা হয়েছিল বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায়। পৃথিবীর দুনিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায়, এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর ঘসিটি বেগমদের জমানায় সম্ভব ছিল। পলাশির প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল, সে রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভরা আজকে হাসছে যে মির্জাফর আর ঘসিটি বেগমরা 2024 সালে বাংলাদেশে বসে পলাশির প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের, সেটার নতুন নমুনার আয়োজন করেছে। অথচ আমরা দেখছি সিলেট, সুনামগঞ্জে 4.5 কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে। তৃতীয় দফার মতো বন্যায় গত 2 মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই, যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার। লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ শুনলাম, গত 4 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, পানি নাই, শুকনো বিস্কুট নাই। অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর ঘসিটি বেগমরা কিভাবে টাকার লুটপাট করে। পদ্মা সেতুর কিনারে দ্বারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে। শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরসূরি যারা আছে মির্জাফর আর ঘসিটি বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা বারবার বলেছি
আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশীর প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ, ঘসিটি বেগম, মির্জাফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই 1757 বাংলার আম্রকাননের সাথে। পদ্মা সেতু কেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন, সমাপনী অনুষ্ঠান করেন, কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইভদের মতোই ডাকাত মনে করে, লুটেরা মনে করে, মির্জাফর আর ঘসিটি বেগম মনে করে। এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা। বুড়িগঙ্গায় যেভাবে ঘসিটি বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায়া দিয়ে ডুবায়া দেওয়া হয়েছিল, জগৎ শেঠ আর উমিচাঁদকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই খবরের কথাগুলো মনে রাখেন। ফেরাউনদের পতনের কথা মনে রাখেন। কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেনুজিয়ার আর মতিউরের চেহারা আসছে, মাছি আর মশা দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদদের মারার ইতিহাস আছে। বাংলাদেশের ঘসিটি বেগমদের মৃত্যু আগামী 200-250 বছর এই জুলুমের জন্য, এই জমানার জন্য, এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন, কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার 2 পয়সার লাভ হবে না। গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী বাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে। আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপরও ঘসিটি বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট। পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে আর সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মানুষকে চেনেন নাই। তারা নতুন করে যখন জাগবে, আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই। এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। তাই আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফর বলতে হয়, এটা নিয়ে সমালোচনা হয়। কিন্তু আমি যদি ধরুন হামাস নিয়ে আলোচনা করি, মার্কিন নির্বাচন নিয়ে আলোচনা করি, তারপরে তুরস্ক নিয়ে আলোচনা করি, এই বিষয়গুলো আমার জন্য স্বস্তিদায়ক। এবং এখানে আমার বাংলাদেশে যে বিষয় নিয়ে কথা বলি তার চেয়ে আন্তর্জাতিক অঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে যে তথ্যপত্র দরকার সেটি আমার কাছে আসলে বেশি আছে। দ্বিতীয়ত ধর্মকর্ম নিয়েও আমার কথা বলতে খুব ভালো লাগে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইজমা নিয়ে, কিয়াস নিয়ে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হলো যে আমাদের দেশের যারা মাদ্রাসা পড়ুয়া আলেম রয়েছেন, ওলামা রয়েছেন, আমরা তাদেরকে আলেম ওলামা বলি, কিন্তু মূলত তারা বক্তা বা ধর্মীয় ব্যক্তিত্ব। আলেম শব্দটি যে কোনো লোকের জন্য প্রযোজ্য। এটা একটা আরবি শব্দ, মানে যার জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, তিনি আলেম হতে পারেন। তো যাই হোক, এখন তারা অনেক সময় চায় না যে তাদের বাইরে গিয়ে অন্য কেউ এই বিষয়াদি নিয়ে আলোচনা করুক। অথচ একটি ধর্মীয় বিষয়কে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করার জন্য, বাস্তব জীবনের যে সফলতা এবং দেশ বিদেশ ঘোরা থেকে শুরু করে জ্ঞান এবং বিজ্ঞানের, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে শুরু করে ম্যাথমেটিক্স এবং ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, এই বিষয়গুলোর জ্ঞান যদি থাকে, তাহলে সমন্বিতভাবে কোরআন কিংবা হাদিসের একটি বিষয় যত সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, যেটি কেবলমাত্র গতানুগতিকভাবে সেই আজ থেকে 1400 বছর আগে, 1200 বছর আগে কোনো কিতাবে যে বিষয়টি লিখে রাখা হয়েছে, সেই বিষয়টির ব্যাখ্যা করার চেয়ে অনেক সুন্দর হয়, আধুনিক হয়, হৃদয়গ্রাহী হয়। কিন্তু এই জিনিসগুলো আমি ঝুঁকি নিতে পারছি না।
এর কারণ হলো যে মানুষজন এখানে প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। যাকে নিয়ে তো আজকে এই বাংলাদেশের বিষয় বাদ দিয়ে মূলত আমেরিকার নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। এবং এখন আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটি দাঁড়িয়েছে সে অর্থে এই যে 3.5 মাস পরে আমেরিকাতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্প অথবা বাইডেন অথবা বাইডেনের যে দল ডেমোক্রেটিক পার্টি অথবা ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান পার্টি তারা যদি জিতে যান তাহলে আমাদের এই দেশে আওয়ামী লীগ বিএনপির জন্য একটা বিশাল যাকে বলা হয় ইতিবাচক অথবা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, সমগ্র বিশ্বের জন্য সৃষ্টি হবে। তো কাজেই আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপির যে কন্ট্রাডিক্টর এবং কনফ্লিক্ট তার চেয়ে আমেরিকার এই নির্বাচন নিয়ে কথা বলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এদেশে একটি শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন করার জন্য বাইডেন প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছেন মিস্টার পিটার ডি হাসের মাধ্যমে, ডোনাল্ড লুয়ের মাধ্যমে, আজরা জিয়ার মাধ্যমে, কিন্তু তারা আসলে শেষ অবধি ভারতের সঙ্গে পেরে ওঠেননি। এবং এই অপমান নিয়ে মিস্টার পিটার ডি হাসকে বাংলাদেশ থেকে চলে যেতে হচ্ছে এবং সবাই বলা বলি করছে যে তিনি রাগে ক্ষোভে অপমানে পদত্যাগ করছেন। সত্য মিথ্যা জানি না। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে সকল কর্তা ব্যক্তি ইনক্লুডিং মিস্টার ব্লিংকেন, তো তারাও বিব্রত, আগের মতো কথাবার্তা বলছেন না। আর অন্যদিকে যে ভারত বাংলাদেশের এই যাকে বলা হয় দামি নির্বাচন নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেছে, তারা এখন মহাকালের গজবের মধ্যে পড়েছে মোদী সরকার। এবং এখানে কংগ্রেস এবং তার সহযোগীরা যেভাবে লাইমলাইটে চলে আসছে এভরিডে প্রতিদিন, সেক্ষেত্রে ভারত বাংলাদেশ নিয়ে তাদের যে নাক গলানো এই বিষয়টি আপাতত বন্ধ রেখেছে। ফলে এই মুহূর্তে সরকারকে অর্থাৎ আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে বলিয়ান হয়ে দাঁড়াতে হচ্ছে। কোনো আমেরিকান শক্তি তাকে এই মুহূর্তে বাধা দিচ্ছে না, আর কোনো ভারতীয় শক্তি তাকে সাহায্য করছে না। আর এই সুযোগে চীন তাকে প্রবলভাবে টানছে। কাজেই দেখা যাক আওয়ামী লীগ কী করে। আমরা এখন আমেরিকার নির্বাচন নিয়ে কথা বলি। এর কারণ হলো বাইডেন যদি আবার ক্ষমতায় আসেন, সঙ্গত কারণে তিনি বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি যদি আসেন, এটি আওয়ামী লীগের জন্য মারাত্মক একটি হুমকি হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে বাইডেনকে আমেরিকার জনগণ ভোট দেবেন কি দেবেন না, বা ডোনাল্ড ট্রাম্প যদি আসেন তাহলে মূলত নরেন্দ্র মোদী লাভবান হবেন, সৌদি আরবের বাদশাহ সালমান সাহেব এবং তার পুত্র মোহাম্মদ বিন সালমান তারা লাভবান হবেন। অন্যদিকে সঙ্গতির কারণে এই চক্র ধরে চীন, তারপরে রাশিয়া, ভারত এবং সঙ্গতির কারণে বাংলাদেশ এই ব্লকের মধ্যে থেকে অনেকটা নিরাপদ এবং নিশ্চিন্তে থাকবেন। তো নির্বাচনকে কেন্দ্র করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার বাইডেন তাদের যে প্রাথমিক একটি বিতর্ক হয়েছে, এটি মার্কিন নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি জনমতের জন্য, ভোটের ফলাফলের জন্য এবং মার্কিন জনগণকে উজ্জীবিত করার জন্য এ সকল যে প্রেসিডেন্সিয়াল ডিবেট খুবই খুবই গুরুত্বপূর্ণ সে প্রথম থেকে। তো এই যে প্রাথমিক একটা বিতর্ক হলো, সেই বিতর্কে নিরঙ্কুশভাবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় হয়েছে এবং 7 জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে এবং এই নিয়ে টানা চতুর্থবার তারা ক্ষমতায়। 7 জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে এই সরকারও 5 বছর ক্ষমতায় টিকে থাকবার জন্য কি কি স্ট্র্যাটেজি হাতে নিয়েছে, তাদের পুরো গেম প্ল্যানটা কি, এটা আমাদের বোঝা খুব জরুরি। এক এক সময় এই সরকার এক এক শক্তির হাত ধরে ক্ষমতায় টিকে থেকেছে। তারা কখনো চীনের শরণাপন্ন হয়েছে, কখনো ভারতের শরণাপন্ন হয়েছে এবং কখনো তাদের উপরে আন্তর্জাতিক চাপ, বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপ যখন এসছে তখন সেগুলোকে মোকাবেলা করবার জন্য চীন, রাশিয়া কখনো ভারতের শরণাপন্ন হয়েছে এবং তাদের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। এক এক সময় এই শক্তিগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা দিয়েছে।
অবশ্যই বলতে হবে অনৈতিক সুযোগ সুবিধা, কারণ যেহেতু অবৈধভাবে সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, ফলে অনৈতিক সুযোগ সুবিধা তাকে দেশের মধ্যে যেমন দিতে হয়েছে, তার অলিগারদের দিতে হয়েছে, সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিতে হয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের প্রধানদেরকে দিতে হয়েছে, সেগুলো প্রমাণ তো এখন আমাদের সামনেই আসছে। একইভাবে যে শক্তিগুলো, আন্তর্জাতিক যে শক্তিগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থেকেছে, তাদেরকেও নানান সুযোগ সুবিধা দিতে হয়েছে, যেখানে দেশের স্বার্থের কথা এই সরকার কখনোই ভাবেনি। কিন্তু এইভাবে ক্ষমতায় তারা টিকে ছিল। এবার সরকার গঠন করে তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য কোন শক্তিকে কিভাবে ব্যবহার করতে চাইছে, এই যে নতুন করে একটা শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থানের কথা বলা হচ্ছে, এটাই বা আসলে কি? এই পুরো স্ট্র্যাটেজিটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার, কারণ স্ট্র্যাটেজিটা যদি আমরা বুঝতে না পারি তাহলে লড়াইটা সঠিকভাবে করা যাবে না এবং গণতান্ত্রিক এই লড়াই জেতা যাবে না। আরেকটা কথা বলে রাখা ভালো, কয়েকদিন আগে ভারতের লোকসভা নির্বাচন হয়ে গেল, বিজেপি আবারও ক্ষমতায় এসছে, কিন্তু তারা 400-র বেশি আসন নিয়ে লোকসভায় যেতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। বিরোধীরা যেটা বলছিল, এবার যদি নরেন্দ্র মোদীর দল বিজেপি 400-র বেশি আসন কিংবা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, বিজেপি নিজেই জোট ছাড়াই সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যদি লোকসভায় যায়, তাহলে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে। সুতরাং সংবিধান বাঁচানোর জন্য, দেশের সংবিধান, দেশের অস্তিত্বকে বাঁচানোর জন্য এবার বিজেপিকে ঠেকাতে হবে, এটা তাদের মূল স্লোগান ছিল। এবং এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে না পারলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি লোকসভার নির্বাচনে জিততে পারেনি। সে দেশে এখনও নির্বাচন ব্যবস্থাটা আছে, জনগণ ভোট দিতে পারে এবং ভোটের মাধ্যমেই সেখানে সরকার গঠিত হয়, ফলে বিরোধীরা ঠেকাতে পেরেছে। বাংলাদেশ থেকে তো ভোট ব্যবস্থাটাই উঠে গেছে, দেশে কোনো নির্বাচন ব্যবস্থা নাই, ফলে এখানে ভারতের সাথে তুলনা করে কোনো লাভ নেই। কিংবা আমরা মলদ্বীপসের সাথে অনেক সময় তুলনা করি, মলদ্বীপসে মুইজো যেভাবে ভারত বিরোধী একটা অবস্থান নিয়ে নির্বাচনে জিতে এসছেন, মলদ্বীপসের নির্বাচন ব্যবস্থাটা আছে, ফলে সেখানে মুইজু পপুলার একটা সেন্টিমেন্টকে ব্যবহার করে জনগণের আস্থা অর্জন করেছে এবং নির্বাচনের মধ্য দিয়ে জয়লাভ করেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাই নাই, যে কারণে ভারতের লোকসভা নির্বাচনের কথা বলছিলাম। এই দফায় 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে সরকার গঠন করলো বা ক্ষমতা দখল করলো, এই দফায় যদি 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় টিকে যায়, তাহলে দেশ থেকে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরিভাবে তারা ধ্বংস করে ফেলবে। এই দেশে গণতন্ত্র, মানবাধিকার এগুলোর কোনো অস্তিত্বই আসলে থাকবে না। এদেশে পুরোপুরিভাবে একটা চীনের মতো একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে, একটা বাকশালী স্বাধীন ব্যবস্থা নামে বেনামে যেভাবেই হোক না কেন, এটা একটা রাজতন্ত্রে পরিণত হবে। এবং আমরা এখন অলরেডি আমরা প্রজায় পরিণত হয়েছি, তখন অফিসিয়ালি এই দেশের জনগণ প্রজায় পরিণত হবে। ফলে এইবার 5 বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেয়া মানে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে এবং দেশের জনগণের ভাগ্য পুরোপুরিভাবে, কত বছর পর আমরা আবার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারবো, দেশের জনগণের ভাগ্য আবার পরিবর্তন হবে, দেশের জনগণ প্রজা থেকে আবারও দেশের মালিক হবে, সেটা আমরা আর বলতে পারি না। ফলে এইবার কোন স্ট্র্যাটেজিতে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে যাচ্ছেন, সেটা আমাদের একটু বোঝা দরকার। ভারতের নির্বাচনটা হয়ে যাওয়ার পর বিজেপি সরকার গঠনের সাথে সাথেই শেখ হাসিনা। তো দর্শক, দেখলেন গোলাম মোল্লা রনি সাহেবের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। এ বিষয়ে আপনারা কি বলবেন? বাইডেন যদি হেরে যায় তাহলে আপনাদের কেমন লাগবে? বাইডেন হেরে গেলে একটা দলের ভালোই হবে, কারণ বাইডেন আওয়ামী লীগের মাঝে মাঝে বিপক্ষে চলে যায় আর কি। আওয়ামী লীগকে কঠোর ভাষায় কথা বলে, তাকে স্যাংশন দেওয়ার হুঁশিয়ারি দেয় বাইডেন সহ অনেকেই। বাইডেন পরিবর্তন হলে দেখা যাবে অন্য অন্য নেতাকর্মী, বলতে পারেন পিটার হাস বা অন্য অন্য সবাই পরিবর্তন হয়ে যাবে, এমনটাই হতে পারে। তো দর্শক, এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।